সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, প্রতি মানডে ৮টা থেকে ৯টা আপনাদের সামনে সাপ্তাহিক মুসলিম বিশ্বের রিভিউ নিয়ে আসছি। আমি ডক্টর কামরুল হাসান। আজকে মুসলিম বিশ্বের রিভিউতে আমাদের সাথে গেস্ট হিসেবে যিনি থাকবেন আপনাদের সামনে তাকে পরিচয় করে দিই। তিনি হচ্ছেন ইয়াহিয়া, খালিদ ইয়াহিয়া। খালিদ ইয়াহিয়া বাথ ইউনিভার্সিটিতে উনি পড়ান, লেকচারার, লয়ের ছাত্র এবং বিশিষ্ট লয়ের যেসব প্রোগ্রাম থাকে উনি সেখানে লয়ের বিশ্লেষণ করেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে সাপ্তাহিক মুসলিম বিশ্বের যে রিভিউ সেখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি খালিদ ইয়াহিয়াকে। থ্যাংক ইউ ফর কামিং। ধন্যবাদ আপনাকে। বরাবরের মতোই আমরা গত এক সপ্তাহ মুসলিম ওয়ার্ল্ড ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাবলী আমাদের সামনে এসছে সেগুলো আমরা পর্যালোচনা করব। আপনারা জানেন যে আমাদের সামনে গত প্রায় ৮ মাস ধরে চলছে ফিলিস্তিনের যে ঘটনা, এবং ফিলিস্তিনি ঘটনায় বরাবরের মতোই আপনাদের সামনে আমরা আপডেট নিয়ে থাকব হোয়াট হ্যাপেন লাস্ট উইক। এর আগে আমরা এসছিলাম যে ফিলিস্তিনি ঘটনাতে কী ঘটতেছে, ফিলিস্তিনি ঘটনাতে আমরা কোন পর্যন্ত এসছি। সেই ফিলিস্তিনি ঘটনা নিয়ে আমরা, আপনারা সবাই জানেন, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম জো বাইডেনের দেওয়া যে সিজফায়ার এগ্রিমেন্ট অথবা যেটা একটা চুক্তি হিসেবে হামাস এবং ইসরায়েলকে দেওয়া হয়েছে, সেই চুক্তির আমরা দেওয়ার পরপরই আমরা দেখেছি এই চুক্তিটা হামাস পজিটিভলি নিয়েছে, কিন্তু আমরা দেখেছি ইসরায়েলের পক্ষ থেকে প্রথমে সেটাকে নেগেটিভলি নেওয়া হলেও পরবর্তীতে আবার পজিটিভলি নেওয়া হয়েছিল। কিন্তু এরপর যে গাজায় ঘটেছে আপনারা সবাই দেখেছেন, গত এক সপ্তাহে 3 জন জিম্মিকে উদ্ধার নামে সেখানে একটা বড় ধরনের ম্যাসাকার হয়েছে আবার, এবং প্রায় 300 কাছাকাছি লোককে ইসরায়েলের বোম্বিংয়ে হত্যা করা হয়েছে। এবং আরও 3 জন, আজকের বোধহয় খবরে আসছে যে 3 জন, যখন তারা এই 3 জনকে উদ্ধার করতে গেছে তখন আরও 3 জন জিম্মি নিহত হয়েছে বলে হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এখন এই যে চুক্তি এবং এই চুক্তিটার সামনে নিয়ে যা ঘটনাবলী ঘটছে তাতে খালিদ কি মনে হয় যে এই চুক্তিটা কি আসলে শেষ পর্যন্ত কার্যকরী হবে, নাকি এই চুক্তি নিয়ে যা ঘটছে বা ইসরায়েল এবং আমরা এর মধ্যে আরেকটা পেয়েছি বোধহয় তার ওয়ার ক্যাবিনেটের একজন বোধহয় পদত্যাগ করেছেন। বলা হয়ে থাকে যে এই চুক্তিটা এখন আসলে নেতানিয়াহু যুদ্ধ বন্ধ চাচ্ছেন না, যুদ্ধ করেই তিনি এই করবেন, কারণ জনপ্রিয়তার দিক দিয়ে এবং নানা সমীকরণে নেতানিয়াহুর যে অবস্থা তাদের যুদ্ধ চালিয়ে যাওয়াই তার জন্য ভালো। তো এই বিষয়টাকে সামনে নিয়ে এবং এই যে হঠাৎ করে আবার বোম্বিং করা এবং প্রায় 300 মানুষ নিহত করে 3 জনকে উদ্ধার করা এবং চুক্তিটা আবার ব্যাকফুটে চলে যাওয়া, চুক্তি নিয়ে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে কথা বেশি না বাড়ানো, হোল বিষয়টাকে কীভাবে দেখছো? ধন্যবাদ আপনাকে এবং ইসলাম চ্যানেল বাংলার দর্শক শ্রোতা মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুরুতেই যেহেতু গত এক সপ্তাহে অসংখ্য মানুষ, প্রায় 300-র কাছাকাছি মানুষ মৃত্যুবরণ করেছে এবং অধিকাংশই নারী এবং শিশু, আমরা এই জন্য শুরুতে আমরা দুঃখ প্রকাশ করছি। আপনার কথার শেষের যে কথাটা আপনি বললেন যে আসলে এই চুক্তিটি কার্যকর হচ্ছে কিনা অথবা চুক্তিটি কার্যকর করার সদিচ্ছা আছে কিনা, সেখান থেকে যদি আমরা আলোচনা সূত্রপাত করি তাহলে দেখা যাচ্ছে যিনি পদত্যাগ করলেন যুদ্ধকালীন প্রতিরক্ষা মন্ত্রী এবং বেনি গানসত, উনি কিন্তু মে মাসেই একদম প্রকাশ্যে বলেছিলেন যে জুন মাসের 8 তারিখ একটু ডেডলাইন দেওয়া ছিল যে ওই দিনের ভিতরে যদি যুদ্ধ পরবর্তী কোনো প্ল্যান, ক্লিয়ার প্ল্যান যদি ডিসক্লোজ করা না হয়, ডিক্লেয়ার করা না হয়, তাহলে আমি পদত্যাগ করব। এবং উনি এটা উল্লেখ করেছেন যে যেদিন থেকে এই 7 অক্টোবর লাস্ট ইয়ার যেদিন এই আক্রমণ হয় এবং পরবর্তীতে যখন ইসরায়েলের পক্ষ থেকে বড় ধরনের পাল্টা আক্রমণ শুরু হয়, সেই রাত্রে কিন্তু এই মন্ত্রিসভা, যুদ্ধকালীন মন্ত্রিসভা এটা তৈরি হয় এবং এর ভিতরে একাধিকবার একটা প্ল্যান নেতানিয়াহুর সামনে বিভিন্ন মন্ত্রীদের পক্ষ থেকে পেশ করা হয়, যেটা তিনি মেনশন করেছেন। এবং উনি বলেছেন বললি যে প্রতিবারই এই যে প্রস্তাবগুলো সেগুলো নাকচ করা হয়েছে এবং এই বিষয়ে কোনো ডিবেট হয়নি। সেখান থেকে বোঝা যায়, আপনি যেটা মেনশন করলেন, যে আদতেই এই যে সিজফায়ারের যে এগ্রিমেন্টটা বাইডেনের পক্ষ থেকে দেয়া হয়েছে সেটা আদৌ কার্যকর করার সদিচ্ছা আছে কিনা। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে সিজফায়ারের যে এগ্রিমেন্ট সেখানে কিন্তু ক্যাটাগরিক্যালি বলা আছে যে জিম্মি এটা অথবা বন্দি বিনিময় এটা ক্যাটাগরিক্যালি এবং প্রথম ফেজেই এটা হবে। আক্ষরিক অর্থে বা বিতর্কের স্বার্থে যদি আমরা এটা মেনে নেই ফর দ্য টাইম বিং, তাহলে কিন্তু এত বড় একটা অ্যাটাক এবং এই জেনোসাইড অথবা ম্যাসাকারের এর প্রয়োজন হয় না।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যদি সংখ্যার বিচারেও আসি তাহলে দেখা যাচ্ছে যে মাত্র উদ্ধার হয়েছে 4 জন এবং অপরদিকে 3 জন নিহত হলো, যেটা আমরা কিছুক্ষণ আগে রিপোর্ট পেলাম, এবং আরও একজন সৈন্য উনি উদ্ধার কাজে গিয়েছেন, উনিও মারা গিয়েছেন। তাহলে আমরা যদি সংখ্যার বিচারে ক্যালকুলেশন করি তাহলে 4 মুক্ত হলো এবং 4 জন নিহত হলো। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যারা জিম্মি, যারা উদ্ধার হয়েছে, উনি তাদের পরিবারের সাথে দেখা করেছেন এবং সেখানে তিনি সময় কাটিয়েছেন। অপরদিকে যারা নিহত হয়েছে জিম্মি, তাদের পরিবারের সাথে উনি দেখা করেননি। তাহলে দেখা গেল যে সংখ্যার বিচারে এটা 4 এবং 4 সৈন্য, মাঝখান থেকে 300 মানুষের প্রাণ চলে গেল এবং প্রায় হাজারের কাছাকাছি মানুষ মারাত্মকভাবে জখম হলো, আক্রান্ত হলো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যখন এই এগ্রিমেন্টটার প্রস্তাব দেয়া হলো তখন হামাসের পক্ষ থেকে খুব সফটলি একটা রিপ্লাই দেয়া হলো যে আমরা দীর্ঘকালীন একটা এখানে কাম পিসফুল একটা অবস্থা চাই, এটা হচ্ছে সিজফায়ার চাই। হামাসের পক্ষ থেকে খুব চমৎকার একটা রিপ্লাই দেয়া হলো। আপনি যদি ইসরায়েলের পক্ষ থেকে রিপ্লাইটা দেখেন, এটা খুবই আশ্চর্যজনক। তারা প্রকাশ্যে বলছে যে যতক্ষণ না পর্যন্ত হামাসকে ফুললি এলিমিনেশন, মানে একটা গ্রুপ অফ পিপুলকে আপনি জীবিত অবস্থায় তাদেরকে পৃথিবী থেকে নিঃশেষ যেটা বলা হয় সেরকম করা না পর্যন্ত আপনি কোনো যুদ্ধ বিরতিতে আপনি সমর্থন দিচ্ছেন না বা এতে আপনি এগ্রিড করছেন না। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যত বড় বড় কথাই আসলে বলি আর কি শান্তির পক্ষে, অথবা অপর সাইডে আমরা যে দোষগুলো দেই অপর পক্ষে, দেখা যাচ্ছে যে কথাগুলো আমরা অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে যেটা আমরা দেই, সেখানেই আমাদের পক্ষ থেকে শান্তির প্রতি কোনো ধরনের সমর্থন এবং যুদ্ধাঙ্গহী যে মনোভাবগুলো সেটাই প্রকাশ পায়। এই জন্য সামগ্রিক বিচারে আমার কাছেও মনে হচ্ছে আপনার কথা সূত্র ধরে এই যে নুসরাত ক্যাম্পে যে অ্যাটাকটা হলো দিনের বেলায়, 300 জনের মতো অধিক মানুষকে হত্যা করা হলো, নারী এবং শিশু, এই অ্যাটাকের মাধ্যমেই এই যে সামগ্রিক প্রসেস এটাই একটা সন্দেহজনক অবস্থায় চলে আসে। এবং আদৌ বাইডেনের এই প্রস্তাবকে তারা স্বাগত জানায় কিনা বা এটা কার্যকর করতে তারা সমর্থন আছে কিনা, এটা প্রশ্নের সম্মুখীন হয়ে গিয়েছে। প্রশ্নটা হচ্ছে যে এখন যদি ইসরায়েলের সামনে, বিশেষ করে নেতানিয়াহুর সামনে এখন ইলেকশন আসছে, খুব সংক্ষেপে বোধহয় খুব সংক্ষিপ্ত সময়ে তাকে, এবং ভিতরে বাহিরে নানা রকম প্রেশার আমরা লক্ষ্য করছি। যদিও ক্ষণিকের জন্য 4 জন জিম্মিকে উদ্ধার করে সে মনে করতেছে তার জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু রেগুলার যে বিক্ষোভ বা নতুন ইলেকশন অথবা পার্মানেন্ট সিজফায়ার, তো এই কথা তো অনেকেই বলতেছে যে আসলে এই সব করে হবে না। পার্মানেন্ট সিজফায়ারের যে প্রপোজালটা আসছে, যে প্রপোজালটা বাইডেন দিয়েছে, যেটাকে অনেক সময় অনেকেই বলে থাকে যে এটা ইসরায়েলেরই প্রপোজাল বাইডেনের কাছ থেকে আসছে, কিন্তু তারপরেও তাদের এই আচরণ যেটা তারা করতেছে এখন, এইটা কি আসলে মনে হয় না যে এটা আসলে নেতানিয়াহুর ওন ইন্টারেস্টকে সামনে নিয়ে সে এই চুক্তিকে আসলে বা এই সিজফায়ারের বাইডেনের প্রপোজালকে সে আসলে ডাইভার্ট করতেছে, অথবা এই প্রপোজাল আসলে আলটিমেটলি কি মনে হয়, এই প্রপোজাল আলটিমেটলি কি সামনে যাবে, নাকি যেভাবে এটাকে ব্যর্থ করার চেষ্টা করা হচ্ছে এটিই কার্যকর হবে? বর্তমান অবস্থায় এটা কোন দিকে যায় মনে হচ্ছে? আচ্ছা, তার যে গভর্নমেন্টের অবস্থা সেটা কোয়ালিশন ছিল এবং সর্বশেষ যে ব্যক্তি ইনি পদত্যাগ করার মাধ্যমে এখন তার এই ক্যাবিনেটে শুধুমাত্র তার দলের নিজস্ব দলের লোকজন আছেন এবং অন্য কোনো জোটের অ্যালায়েন্সের ওয়ার ক্যাবিনেটে আর কেউ নেই। এবং তার যে মূল ক্যাবিনেট সেখানে 128 জনের ভিতরে 120 জনের ভিতরে 68টা সিট সে পেয়েছে এবং বাকিটা হচ্ছে কোয়ালিশন থেকে পেয়েছে। এই জন্য তার ব্যক্তিগত অবস্থানও দলের ভিতরে এবং দেশের ভিতরে খুব বেশি সন্তোষজনক না। এবং আরেকটা হচ্ছে সে হচ্ছে মূলত পপুলারিস্ট যে থিওরি আর কি, জনতুষ্টমূলক কিছু কথাবার্তা, কিছু র্যাটোরিক, কিছু আস্ফালন উনি দিয়ে থাকেন এবং এটা জাস্ট শুধু আস্ফালন হিসাবে ভবিষ্যতে আমি এটা করব ওটা করব এরকম করে একটা জনপ্রিয়তা ধরে রাখার মতো কিছু পদক্ষেপ উনি নিয়ে থাকেন। ইন টার্মস অফ এগ্রিমেন্ট, সিজফায়ার এগ্রিমেন্ট যেটা বাইডেন কর্তৃক দেওয়া হয়েছে, মূলত যদি আমরা অবজারভেশন হিসেবে দেখি আর কি, দুই পক্ষেই এখানে কিছুটা স্বস্তির জায়গা আছে আর কি, আমরা যদি নিরপেক্ষ অবস্থান থেকে এটা পর্যবেক্ষণ করি। কিন্তু যেটা আপনি মেনশন করলেন যে প্রথম দিকে ইসরায়েল কিছুটা নমনীয় ছিল এটা এই প্রস্তাবটা কার্যকর করার ক্ষেত্রে, কিন্তু ডে বাই ডে যেটা দেখা গেল, এবং স্পেশালি লাস্ট উইকে এই নুসরাত ক্যাম্পে যেটা নাম দিয়েছে সিডস অফ সামার, 300 জন মানুষকে যেভাবে হত্যা করা হলো। এবং নর্মালি আমরা জানি যে এই অ্যাটাকগুলো হয় সাধারণত রাতে, কিন্তু এই অ্যাটাকটা আমরা দেখলাম একদম অফিসিয়াল আওয়ারে দিনের বেলা এবং প্রকাশ্যে মানুষদেরকে এভাবে হত্যা করা হলো।
এবং জিম্মি যে উদ্ধার করা হলো খুব বড় সংখ্যক জিম্মি না, মাত্র সংখ্যায় যদি 4 জন আমরা হিসাব করি, এবং প্রেশার কিন্তু সব দিক থেকে এসছে, বিশেষ করে ইউরোপ থেকে, এবং সর্বশেষ যে 3টা রাষ্ট্র এই প্যালেস্টাইনকে স্বীকৃতি দিল। সামগ্রিকভাবে একটা পাবলিক প্রেশার এবং ওয়ার্ল্ড প্রেশার একটা ছিল আর কি। অর্থাৎ সামগ্রিকভাবে কি নেতানিয়াহু আসলে আমরা যেটাকে বলি যে একটা যতই সে ক্লেভার পলিটিশিয়ান হোক, যতই সে নিজেকে দাবি করুক যে বা এই ইসরায়েলের পলিটিক্সে সে তো অনেক বছর, কিন্তু এটা 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 এক ধরনের ঘেরাকলে পড়েছে বলেই তো মনে হচ্ছে তার যে অবস্থা আর কি, যে যতই সে চেষ্টা করুক কিন্তু আলটিমেটলি কি সে এই গেরাকল থেকে বেরোবে, নাকি আসলে তার আমরা এক্সপেক্ট করতেছি যে এটা 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 তার পতন হবে? সংক্ষিপ্ত আকারে বলতে গেলে আমার কাছে মনে হচ্ছে সে তার একক সিদ্ধান্তে যুদ্ধটা প্রলং করতেছে, এবং তার যে অবস্থা তার দলে এবং দেশে, এই যুদ্ধটা যতটা প্রলং করা যাবে এটা বোধহয় তার জন্য, তার নিজের জন্য অন্তত এটা সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে পরবর্তী ইলেকশন উতরানোর জন্য। এই কারণেই হয়তো, কারণ সামগ্রিকভাবে তার ক্যাবিনেটে আরও কয়েকজন সদস্য তারাও বলেছে যে আমরা একটা পার্টিকুলার একটা পরিকল্পনা চাই যে এই যুদ্ধ পরবর্তী এই অবস্থানগুলো হবে, এবং অনেকে আবার আগাম নির্বাচনের কথাও বলেছেন, এবং সেখানে বলেছেন যে আমরা সব ধরনের যারা মধ্যমপন্থী ডানপন্থী সকল ধরনের ঐক্যমতের একটা সরকার আমরা করতে চাই, যেখানে পাবলিক রিফ্লেকশন থাকবে, পাবলিক ওপিনিয়নের রিফ্লেকশন থাকবে। সকল প্রস্তাবগুলো তিনি নাকচ করে দিয়েছেন। তো আপনার কথাটাই সামারি করা যায় যে আসলে নিজের ইন্টারেস্টে উনি যুদ্ধটা প্রলং করছেন। দূর থেকে অবজারভেশন করলে এটাই মনে হবে। কারণ হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে আমরা যখন আসি যে তার যুদ্ধের যে কথা তুমি বললে, তার যুদ্ধের যে শুরু যখন হয় তখন সে 2টা অবজেক্টিভ যে বলেছে, সে 2টা অবজেক্টিভ 8 মাসে তো আমরা চোখের সামনে তার কোনো দেখতেছি না, তাই না? একটা বলা হচ্ছে যে সে জিম্মিদেরকে উদ্ধার করবে, একটা হচ্ছে হামাসকে নির্মূল করবে। হামাস নির্মূলের চিত্র তো আমাদের চোখের সামনে প্রতিদিনই আমরা দেখতেছি। হামাস নির্মূলের নামে সাধারণ মানুষ এবং কিভাবে বেসামরিক লোকজন, শিশু এবং নারীরা মানে প্রতিদিন মারা যাচ্ছে, এটা আমরা দেখতেছি। এটা হলো হামাস নির্মূলের তার চিত্র। আর হচ্ছে জিম্মি উদ্ধারের নামে সে যেটা এখন করলো, সেইভাবে যদি জিম্মি উদ্ধার করতে হয় তাহলে এখন কতজন আছে? 150 বোধহয় জিম্মি এখনও আছে। এরকম 3 জনের জন্য যদি এই হারে মারতে হয়, এবং 3 জনের যদি এরকম যদি 8 মাসে এই 3 জন উদ্ধার হয়ে থাকে চুক্তি ছাড়া, তাহলে এটা বোধহয় 15-20 বছর লাগবে হয়তো এরকম বিভিন্ন সময় তার এই জিম্মি উদ্ধারের ক্ষেত্রে। অতএব এই সার্বিক পরিস্থিতিতে আমার মনে হয় নেতানিয়াহু খুব ভালো অবস্থায় নেই, যতই সে করুক, আস্ফলন করুক, একটা গেরাকলে সে পড়েছে। আর 2 নম্বর, আমেরিকাও তার এই প্রস্তাব দেওয়ার পরে আবার এই ইসরায়েলের এই ঘটনার কারণে, কিংবা রাফাতে যে ইসরায়েল এখনও মানে করে আছে যে রাফাতে একটা কিছু করবে, সেখানে আমেরিকার ভূমিকাটা আসলে কি? আমেরিকা কি আসলে মানে এটা কি বলে ইসরায়েলের হাতের গেম পুরুতুল, বা আমেরিকা কি এই চুক্তি যদি তার ইয়েতে না হয় তাহলে তো ইভেন জো বাইডেন উইল বি ইন ট্রাবল তার দেশে, যেটা আমরা অনুভব করেছি স্টুডেন্ট মুভমেন্ট। এই ব্যাপারটা কি যে আমেরিকার অবস্থানটা, আমেরিকা এখন কি করতে পারে, আমেরিকা এখন তার ইয়েটা কি হতে পারে? জি, আমি আমেরিকার প্রসঙ্গে আসছি। আপনার আগের প্রসঙ্গে আমরা জানি যে 8 মাস যাবত যে যুদ্ধটা হলো, এখানে ইসরায়েল কি অ্যাচিভ করলো। আমরা যদি 2004 সালের হিসাব করি, যেদিন আহমেদ ইয়াসিনকে বোম্বিং করা হলো, 1 সপ্তাহের ব্যবধানে রান্তিসিকে বোম্বিং করা হলো। নর্মালি যেটা হয় যে সেটা হঠাৎ করে 1 সপ্তাহের ব্যবধানে অথবা কয়েকদিনের ব্যবধানে বোম্বিং হয়, একটা হিউজ ম্যাসাকার হয়, তারপরে আবার সিজফায়ারের মতো অবস্থা দুই দিক থেকে হয়। কিন্তু এক্সেপ্ট এইটা হচ্ছে যে 8 মাস যাবত একটা যুদ্ধ চলছে, হিউজ ম্যাসাকার চলছে, এবং অ্যাচিভমেন্ট খুব তেমন কিছু না, হোস্টেজও খুব তেমন বের করা যায়নি। যেটা আপনি বলছিলেন যে এটা মৃত্যুর মিছিল বাড়ছে এবং অবজেক্টিভ ছাড়া একটা যুদ্ধ চলে যাচ্ছে, এখানে তেমন কোনো অবজেক্টিভ নেই আর কি। আপনি যেটা বললেন যে বাইডেনের যে প্রস্তাব দিয়েছে, এটা যদি আমেরিকার পক্ষ থেকে গ্রহণ করা না হয়, যদি অ্যাকসেপ্টেড না হয় ইসরায়েলের পক্ষ থেকে, তাহলে আসলে বাইডেন উইল বি ইন ট্রাবল। এবং আমরা ইউএস এর অবস্থা আসলে কোনো কনক্লুশনে আমরা এক্সক্লুসিভলি আসতে পারি না, কারণ মাত্র কিছুদিন আগে তারা বললো যে রাফাতে ইসরায়েল স্টিল দে ডিড নট ক্রস দ্য লিমিট, এমন প্রস্তাবও দিল। আবার তারা ইউএন সিকিউরিটি কাউন্সিলের 4টা রাষ্ট্র তারা কিন্তু ইসরায়েল প্যালেস্টাইন মেম্বার হওয়ার জন্য তারা সমর্থন দিল, এক্সেপ্ট ইউএসএ। আবার এখন দেখলাম যে ইউএন সিকিউরিটি কাউন্সিলে এই সিজফায়ারের পক্ষে তারা ভোটের জন্য আবার প্রস্তাব দিচ্ছে, এবং ইউএন ফরেন সেক্রেটারি উনি দৌড়দৌড়ি শুরু করেছেন। এই জন্য ইউএস এর কোনো ব্যাপারে কোনো কনক্লুসিভ একটা ডিসিশনে, তাদের একটা স্টেপ বা 2টা স্টেপে কোনো কনক্লুসিভ ডিসিশনে আসাটা একটা কষ্টকর। তবে যেটা আপনি বললেন যে কামিং নভেম্বর বাইডেনের জন্য এটা খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়, এবং ট্রাম্প যদি আবার চলে আসে, এবং এটা একটা হিউজ ব্যাটল হবে এই কারণে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এইটা
এবং এই যে সময়টা প্রপোজালটা আসলো 31শে মে, তার একদিন আগেই কিন্তু ট্রাম্পের যে 34 যে বিষয়টা ডিসিশনটা আসলো কোর্ট থেকে। এবং এই জন্য এইটাও কিন্তু একটা, আমরা জানি যে পলিটিশিয়ান তারা যে কোনো কাজই করেন তার পিছনে কিন্তু অবশ্যই একটা পলিটিক্যাল অবজেক্টিভ থাকে। তো এই জন্য সাদা চোখে বাইডেন এমন একটা প্রস্তাব দিলেন, এটাও খুব মনে করার কারণ নেই, এর পিছনে অবশ্যই পলিটিক্যাল অবজেক্টিভ থাকবে। সেটা কতটুকু উনি অ্যাচিভ করতে পারেন এটা হচ্ছে এখন দেখার বিষয়। খুব ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে এই জন্য যারা অ্যানালিস্ট তারা বাইডেনের এই সমস্ত হুমকি বা এই সমস্ত এগুলোকে এরা বলে হচ্ছে যে ইলাস্টিক, তার যে মানে অর্থাৎ কমানো বাড়ানো যায়, ইলাস্টিক বাউন্ডারি আর কি। এটা ইন্টারেস্টিং একটা শব্দ। আমার মনে হয় এর পিছনে আরও কিছু কারণ যেগুলো আমরা গত 2-3 সপ্তাহ বা গত কয়েক মাসে ঘটে গিয়েছে এটাও আনতে হয়। যেহেতু আমাদের যে জাতিসংঘের কোর্ট, যেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যা বলেছে, আসলে কি সিজফায়ারে এর বাইরে কিছু আছে? না না, কারণ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে সিদ্ধান্ত ছিল, অনেকেই, আমি গত পরশুদিন একটা অ্যানালাইসিস পড়তেছিলাম, সেখানে বলা হচ্ছিল যে ইসরায়েল যদি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ডিসিশনকে বরং মেনে নিত, যে হ্যাঁ ঠিক আছে আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেগুলো বলেছে আমরা সেইভাবে করব, তাহলে তার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, সে যে এখন দুনিয়াতে তার যে স্ট্যান্ডার্ড, যে একের পর এক ইউএন রেজলিউশনকে সে মানতেছে না, আন্তর্জাতিক কোনো আইনের সে কোনো তোয়াক্কা করছে না, তারপরে এরপরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যেটা তাদেরকে ওয়ারেন্ট জন্য চিফ প্রসিকিউটর যে করেছে, এর পরবর্তী যেটা আসলো, এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তো মাত্র 2002 সালে জন্ম হওয়া একটি কোর্ট, এবং এটা 124 কান্ট্রি সিগনেচারি আছে, এবং এইটার যে একটা সিগনিফিকেন্স রয়েছে এবং রয়েছে। অতএব ইসরায়েলের জন্য বরং এই সমস্ত কোর্টের ডিসিশন মেনে নিয়েই বরং তাকে তার আন্তর্জাতিক তার মর্যাদা আরও বাড়তো, যেটা সে না করে বরং এখন যে অবস্থায় পড়েছে সেটা তার জন্য মোটেই মনে করে যে ভালো নয়। তো এই কোর্টের পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, যেটা সাউথ আফ্রিকাতে একসময় ঘটেছিল, আমরা উদাহরণ দিই যে সাউথ আফ্রিকা তাদের এগেনস্টে এই কোর্টে মামলা করেছে। সাউথ আফ্রিকার চারিদিক দিয়ে এক সময় এমন প্রেশারে পড়েছিল, মানে তার ফুটবল টিম কোথাও যেতে পারে না, তারপরে ইত্যাদি ইত্যাদি, একদম যে বর্ণনা করি। ইসরায়েল কি সেরকম প্রেশারেই পড়তে যাচ্ছে? খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের অবতারণা করেছেন। প্রথমে আইসিজে যে অবজারভেশনটা দিয়েছিল, আপনি একদম কারেক্টলি মেনশন করেছেন, ওইখানে যে গাইডলাইনগুলো দেওয়া ছিল আর কি, প্রিভেন্টিভ মেজার্স, সেগুলো যদি মেনে নেওয়া যেত তাহলে কিন্তু আজকের এই অবস্থায় যায় না। এবং নৈতিকভাবে, যেটা আপনি মেনশন করলেন, নৈতিকভাবে ইসরায়েল দাবি করতে পারতো যে আমাদের বিরুদ্ধে এইগুলো করা হয়েছে, তো আমি এখন তাহলে এই স্টেপগুলো নিচ্ছি। কিন্তু পর্যায়ক্রমে যেভাবে ওয়ার্ল্ড সেন্টিমেন্ট এবং ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ইউএন হিস্ট্রি 143 মেম্বার স্টেট তাকে রিকগনাইজ করলো, এবং এখন আরো 3টা সদস্য বাড়লো 146। এটা কিন্তু একটা হিউজ অ্যাচিভমেন্ট। এবং এই পাবলিক সেন্টিমেন্টটা যদি ধরে রাখা যায়, আমার মনে হয় যে এইটা গ্রাজুয়ালি প্যালেস্টাইনের পক্ষে যাবে, এবং সুনার একটা ভালো আউটকাম হয়তো আমরা দেখতে পাবো আর কি। অর্থাৎ যেভাবে সাউথ আফ্রিকা প্রথমে তার কোনো কিছু তোয়াক্কা করে নাই, কিন্তু শেষ পর্যন্ত তাকে বহুত কিছু তোয়াক্কা করেই ইন্টারেস্টিংলি তাকে করতে হয়েছে। অতএব এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট যে ইসরায়েল যতই আস্ফলন করুক, গ্লোবাল প্রেশার যেভাবে গ্রো হচ্ছে, তাতে আমার মনে হয় না শেষ পর্যন্ত সে তার এইভাবে থাকতে পারবে। আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে যে কোনো একটা কোর্টের জাজমেন্ট অথবা অবজারভেশন, যেটাই আমরা বলি, এটা যদি আমরা নিগেট করি, এটা যদি আমি না মানতে চাই, তারও কিন্তু একটা স্ট্যান্ডার্ড রিপ্লাইয়ের ওয়ে আছে আর কি। আমি এটা মানতে চাচ্ছি না, অথবা এটা আমার প্রতি ইনজাস্টিস, কিন্তু দ্য ওয়ে ইসরায়েল অলওয়েজ রিয়াক্ট, দ্যাট ইজ ভেরি অ্যারোগেন্ট। এবং যখন মানে আমরা তোয়াক্কা করি না, এগুলো যা হয়ে যায় হোক, ইন্টারেস্টিং পয়েন্ট, যেটা আমরা বাংলা শব্দ আরো ভালো শব্দ হয়েছে। এইটা ওয়ার্ল্ড সেন্টিমেন্টকে যেহেতু মানুষ এখন ভেরি মাচ কনসার্ন, এবং আমরা দেখলাম যে এত পরিমাণ পাবলিক সাপোর্ট, এইটা অবশ্যই ইসরায়েলের যে মোরাল স্ট্যান্ডার্ড এটাকে ডিমিনিশ করেছে। এবং অবশ্যই প্যালেস্টাইনের পক্ষে পাবলিক সাপোর্ট এখন পর্যন্ত যে অবস্থা, এটা প্যালেস্টাইনের পক্ষে আছে আর কি। দেখা যাক কতদূর এই সাপোর্টটা নেওয়া যায়, এবং ইন্টারন্যাশনাল কোনো স্ট্যান্ডার্ড এবং কোনো অ্যাচিভমেন্ট এর পক্ষে হয় কিনা আর কি। থ্যাংক ইউ খালেদা। আমরা যে আলোচনা করছিলাম আমাদের গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে, এবং আমরা দেখেছি মোটামুটি এখন যে অবস্থাটা আসছে, নেতানিয়াহু যে গেড়াকলে পড়েছে, এবং তার যে একগুয়েমি, এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, দুইটা কোর্টের যে রায় এসছে, এবং খালেদা ইয়াহিয়া সুন্দরভাবে অ্যানালাইসিস করে যেটা আমরা মনে করি বা আমরা যেটা প্রেডিক্ট করতে পারি, আমার মনে হয় না ইসরায়েল গ্র্যাজুয়ালি এইভাবে ইগনোর করে শুধু মানুষই মারতে পারবে,
কিন্তু আলটিমেটলি তাকে এই ওয়ার্ল্ড প্রেশারের কাছে আমাদের ধারণা যে তাকে শেষ পর্যন্ত নত হতে হবে, শেষ পর্যন্ত স্বীকার করে নিতে হবে যে না, প্যালেস্টাইনের যে ঘটনা সে গত 8-9 মাস ধরে ঘটিয়েছে, এটার সমাধান একমাত্র পার্মানেন্ট সিজফায়ার। সেই সিজফায়ার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা দিয়েছিল, জো বাইডেন যেটা দিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে যে বিভিন্ন নেগোসিয়েশনের প্রস্তাব আসছে অলমোস্ট সিমিলার। এক নম্বর হচ্ছে আমরা বলে থাকি যে যুদ্ধটা বন্ধ হবে, 2 নম্বর বলে থাকি যে সৈন্যরা ফিরে যাবে, 3 নম্বর আমরা বলে থাকি যে জিম্মিদেরকে অ্যাকর্ডিং টু এক্সচেঞ্জ করা হবে, এবং 4 নম্বর আমরা বলে থাকি যে গাজা যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে বা জায়গায় যে ধ্বংসযজ্ঞ শেষ হয়েছে সেখান থেকে এটা রিকনস্ট্রাকশনও শুরু হবে। এই সব মিলিয়ে মোটামুটি একই প্রপোজালের উপরেই সারা ওয়ার্ল্ড এখনো কাজ করছে। আশা করি যে এগুলোর পুনরাবৃত্তি না হয়ে একটা সুন্দর সিজফায়ারের সমাধানের দিকে গ্র্যাজুয়ালি এগিয়ে যাবে, এবং আশা করি আগামী সপ্তাহে এই বিষয়ে আপনাদেরকে আপডেট দেব। গাজা নিয়ে আজকে আমাদের প্রসঙ্গ এখানেই আমরা শেষ করছি। দ্বিতীয় প্রসঙ্গে আমরা যাওয়ার আগে আমাদের আজকের যে আমরা যে আসছি দ্বিতীয় যে প্রসঙ্গটা আমরা আজকে আসব সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমাদের সবচেয়ে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ যেটাকে আমরা বলে থাকি, এবং আমার মনে হয় এখন ইন্ডিয়া শুধু বৃহত্তম গণতান্ত্রিক দেশ নয়, পপুলেশনের দিক দিয়েও বোধহয় লার্জেস্ট চীনকে সে সারপাস করেছে। পৃথিবীর সবচেয়ে পপুলাস কান্ট্রি এবং ডেমোক্রেটিক কান্ট্রি ইন্ডিয়াতে একটা লম্বা সময়ের জন্য ইলেকশন হলো। আমরা অন্যান্য দেশে ইলেকশন দেখি 1 দিন 2 দিনে শেষ হয়ে যায়, কিন্তু এখানে প্রায় 1 বিলিয়নের কাছাকাছি ভোটার, তার মানে 10-15-20টা দেশের কাছাকাছি ভোটার, দীর্ঘ সময় ধরে ইলেকশন হয়েছে, এবং সেই ইলেকশনকে কেন্দ্র করে নানা রকম ছিল। আমরাও আমাদের এখানে ইলেকশনকে কেন্দ্র করে 1-2টা আলোচনা আমরা করেছি। তো সমস্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এই ইলেকশনকে কেন্দ্র করে ইন্ডিয়ার যে ফলাফল বেরিয়েছে, গত 4 জুন বোধহয় অফিসিয়ালি ইলেকশন কমিশন রেজাল্ট ঘোষণা করেছে, এবং এই রেজাল্ট ঘোষণা খুবই তাৎপর্যপূর্ণ, যেহেতু এটা মোদির 3য় টার্ম ছিল, এবং এই গণতান্ত্রিক দেশের ইলেকশনের উপরে দেশে বিদেশে সব জায়গাতেই নজরদারি ছিল যে ইলেকশনে কি হয়। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা ইনভাইট করেছি আমাদের পশ্চিম বাংলার একজন এমপি, সাবেক এমপি, যিনি তৃণমূল কংগ্রেসের এমপি ছিলেন এবং কলম পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আহমেদ হাসান ইমরানকে। আমি জানি না উনি অনলাইনে আমাদের সঙ্গে জয়েন করতে পেরেছেন কিনা। পরের সেগমেন্টে আমরা কি এখন বিরতিতে যেতে পারি বোধহয়। আমরা এর পরের সেগমেন্টে, অর্থাৎ আমাদের প্রথম সেগমেন্ট যেটা আমরা গাজা নিয়ে আলোচনা করলাম, সেটার একটা মোটামুটি আপডেট আপনাদেরকে দিয়েছি। আমরা দ্বিতীয় সেগমেন্টে, যেটা ইন্ডিয়ার ইলেকশন নিয়ে আলোচনা করব, দ্বিতীয় সেগমেন্টে যাওয়ার আগে আমরা একটা বিরতিতে যেতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাপ্তাহিক মুসলিম ওয়ার্ল্ড রিভিউয়ে আপনারা যদি কোনো কোশ্চেন থাকে, মন্তব্য থাকে, অথবা কোনো বিষয় যদি আমাদেরকে আলোচনা করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার আছে, এই নাম্বারে আপনারা ফোন করবেন। ইসলাম চ্যানেল বাংলার এই নাম্বারে ফোন করলে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। আমরা একটা বিরতিতে চলে যাচ্ছি, বিরতির পরে আপনাদের সামনে আবার ফিরে আসবো।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পরে আপনাদের সামনে আবার ফিরে আসছি। আমরা এবারে আলোচনা করব ভারতে ঘটে যাওয়া যে নির্বাচন, এবং এই নির্বাচন অত্যন্ত জাঁকজমকপূর্ণ অবস্থায়, প্রায় মোর দ্যান এ মান্থ, 6 উইকস আই থিঙ্ক এই নির্বাচন হয়েছে, এবং নির্বাচনের পরে গত 4 জুন ফলাফল ঘোষণা করা হয়েছে। একটু আগে বলছিলাম যে এটি একটি বৃহত্তম জনগোষ্ঠীর দেশ, প্রায় 1 বিলিয়ন ভোটার, 1.5 বিলিয়ন লোক সংখ্যার দেশ। তো এই 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 ভোটে আমরা দেখেছিলাম যে চারিদিকে খুব ছিল যে মোদি তৃতীয়বারের মতো বিজেপির যে সংখ্যাগরিষ্ঠতা ছিল সেটি আরও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাই ক্ষমতায় আসবেন। এবং একটা স্লোগান ছিল তার, যেটা আমরা টাইমস এবং অন্যান্য পত্রপত্রিকা দেখেছি, আপকি পার 400 পার, এই ধরনের স্লোগান, যে 400-র বেশি আসন নিয়ে বিজেপির আসার কথা ছিল। তো এরকম বিজেপি এগুলো প্রচার করেছে, কিন্তু শেষ পর্যন্ত গত পার্লামেন্টে তারা 303টি আসন পেয়েছিল, যেখানে এককভাবে সরকার গঠন করার ক্ষমতা তার ছিল, কিন্তু এই পার্লামেন্টে সেটা হারিয়েছে। এবং সার্বিকভাবে আমাদের বিশেষ করে পশ্চিম বাংলাতে বিজেপি মোটেই ভালো করতে পারে নাই। সেখানে তৃণমূল কংগ্রেস আবার ব্যাপক ভোটে ক্ষমতায় আসছে। আপনারা সবাই জানেন একটা ইনফরমেশন, যে প্রায় 172 মিলিয়ন মুসলিম ভারতে থাকে, প্রায় 14%, 14 থেকে 15% অফিসিয়ালি জনগোষ্ঠী। তো এই ইলেকশনকে কেন্দ্র করে আমরা খুবই একজন মানে আমরা বলবো বুদ্ধিজীবী এবং পশ্চিমবাংলার অত্যন্ত পরিচিত আহমেদ হাসান ইমরান, যিনি অনলাইনে আমাদের বিজেপির যে এই নির্বাচন, এবং এই নির্বাচনে বিজেপির যে ফলাফল, সেই ফলাফলে আমরা আশা করব যে এই নির্বাচনে যে আসলে কি হলো। একটা প্রচলিত কথা আছে যে পুওর ভোটাররা তাদেরকে ভোট দেয় নাই, পানিশ করেছে, যে টাইমসের সম্পাদকীয়তে এবং টাইমসের রিপোর্টে আসছে, সেটা কতটুকু সত্য, অথবা বিজেপির যে পলিসি, সেই পলিসির কারণেই কি বিজেপি এইভাবে জনগণ তাকে সেই পলিসি প্রত্যাখ্যান করেছে। অনেকে বলেছে না, বিজেপির পলিসি প্রত্যাখ্যান করা নাই, ইলেকশনে সার্বিকভাবে বিজেপি পরাজিত হলেও বিজেপির যে পলিসি ভারতের রাজনীতিতে, সমাজনীতিতে যেভাবে গেড়ে বসছে, এটা আবারও ফিরে আসতে পারে, ইত্যাদি ইত্যাদি নানা রকম আলোচনার সমালোচনা রয়েছে। আমি আহমেদ হাসান ইমরানের কাছে জানতে চাইব প্রথমেই, যে এই ইলেকশনকে কেন্দ্র করে আপনার মতামতকে, ইলেকশনের ফলাফলকে আপনি কোন দৃষ্টিতে দেখেন। আপনার সঙ্গে পরিচয় করে দিয়েছি, আহমেদ হাসান ইমরান কলম, দৈনিক কলম পত্রিকার সম্পাদক, বিশিষ্ট বুদ্ধিজীবী, এবং ইন্ডিয়ান পার্লামেন্টের লোয়ার চেম্বারে উনি 6 বছর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ছিলেন। আহমেদ হাসান ইমরান। ধন্যবাদ। আপনাদের সবাইকে আমি জানাচ্ছি উষ্ণ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, তো আমাকে এই ইসলাম চ্যানেলে ডাকার জন্য আমি সম্মানিত বোধ করছি। তো প্রথম কথা হচ্ছে যে আপনি ঠিকই বলেছেন আপনার ভূমিকায়, যে ভারতবর্ষের যে ইলেকশন, সেটা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক উৎসবের একটা অংশ। আর ভারতবর্ষে এমন একটা দেশ, একে দেশ না বলে আমরা জানি যে একে মহাদেশও বলা যায়। এতগুলো ভাষা, এতগুলো রাজ্য, এতগুলো ধর্ম এবং এতগুলো ভাষাভাষী আপনি আর কোথাও পাবেন না। তো যাই হোক, এই ভারতবর্ষ আপনারা জানেন যে সংবিধানের মাধ্যমে পরিচালিত হয়। এবার যে ইলেকশনটা 2024-এ হয়ে গেল, তাতে মানে অনেক কিছু ঘটে গেছে। তার আগে আমরা দেখছিলাম যে বিজেপি তারা হিন্দুত্ববাদের তাস খেলছে। ভারতের যে জনগোষ্ঠী আছে, যে 140 কোটি নাগরিক আছেন, তার মধ্যে মুসলিমদের সংখ্যা বলা হয় যে 20 কোটির উপর, 20 crores, মিলিয়নে কত আপনি হিসাব করে নেন। জি জি। তো 20 crores, এবং এই এই মুসলিমরা ছড়িয়ে আছে প্রায় প্রত্যেকটি রাজ্যে। বিশেষ করে এরা রয়েছে পশ্চিমবাংলা, জম্মু কাশ্মীর, অসম, কেরালা, উত্তরপ্রদেশ, বিহার, এখানেই বেশিরভাগ মুসলিমরা রয়েছে, ভারতের মুসলিমরা। এবং আমরা দেখেছি যে তারা ভারতবর্ষের অগ্রগতিতে, ভারতবর্ষের গণতন্ত্রে এবং ভারতবর্ষের অর্থনীতিতে একটা বড় ভূমিকা পালন করে। আরেকটা সংশোধনী আমি করতে চাই আপনার ভূমিকার, সেটা হচ্ছে আমি ভারতবর্ষের আপার হাউসে ছিলাম, যাকে বাংলায় বলা হয় রাজ্যসভা, হিন্দিতেও বলা হয় রাজ্যসভা। আর লোয়ার হাউসটা আমাদের হচ্ছে লোকসভা, যেখানে সরাসরি নির্বাচনের মাধ্যমে
জনগণের নির্বাচনের মাধ্যমে লোক ক্ষমতায় আসে। তো যাই হোক, এবারকার নির্বাচন হয়েছে। এবারকার নির্বাচনের মতো এত দীর্ঘ সময় ধরে নির্বাচন পৃথিবীর কোনো দেশে হয়নি। আপনি ঠিকই বলেছেন যে প্রায় 2.5 মাস এই নির্বাচন, 2.5 মাস ধরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটা কেন 2.5 মাস ধরে করা হলো? আমার তো মনে হয় বিশেষজ্ঞরা বলছেন যাতে স্টার প্রচারক নরেন্দ্র মোদীজি, যিনি এখন আমাদের তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তিনি যাতে প্লেনে করে, হেলিকপ্টারে করে বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করতে পারেন, তার জন্য এই লম্বা সময় করা হয়েছে বলে অনেকে মনে করেন। এতে অনেক অসুবিধা হয়েছে। যেমন আমরা, আমাদের ভারতবর্ষ থেকে 4 লাখেরও বেশি মুসলিম তারা হজে যায়, 4 লাখ 5 লাখও যায় সমস্ত মিলিয়ে। তো তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেন না, ভোট দিতে পারলেন না। এটা নিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি প্রশ্ন তুলেছেন যে এটা কেন তোমরা অন্য সময় করতে পারলে না? এত লম্বা গ্রীষ্মের সময় এত লম্বা নির্বাচনের কি প্রয়োজন ছিল? এখন দেখা যায় এই নির্বাচনে কি কি অ্যাট স্টেক ছিল, কি কি ইস্যু ছিল। প্রথম কথা হচ্ছে যে নরেন্দ্র মোদীজি তিনি বিজেপির সাংসদ এবং বিজেপি থেকে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তারপর আমি একটা কথা বলবো যে তিনি আরএসএস এর সঙ্গেও তিনি সম্পৃক্ত, তিনি আরএসএস এর একজন স্বয়ংসেবক। তো যাই হোক, তিনি যা ঠিক করেছেন, প্রথমবার তো 5 বছর চলে গেল, তারপর কি ইস্যু নিয়ে জনগণের সামনে যাবেন। তো উনি ঠিক করেছিলেন যে উনি অযোধ্যায় রাম মন্দির তৈরি করবেন, এবং রাম মন্দির একটা ইস্যু ছিল আমাদের দেশে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যেও কিছুটা। বাবরি মসজিদ ধ্বংসের পর এই রাম মন্দির নির্মাণের জন্য তোড়জোড় শুরু হয়। সুপ্রিম কোর্ট রায় দেয় না, এই জমিটা মালিকানা নিয়ে কোনো কথা হবে না, এটা আস্থার প্রশ্ন। হিন্দু সমাজে আস্থা রয়েছে যে এখানেই শ্রীরাম জন্মেছিলেন, কাজেই এটা মানে হিন্দুদের দিয়ে দেওয়া। তো নরেন্দ্র মোদী সাহেব তিনি নিজে এই রাম মন্দির নির্মাণের যে কি বলবো কাজ, তাতে অগ্রণী ভূমিকা নেন। এমনকি তিনি রাম মন্দির তো কোনো পুরোহিত ঠিক করবে, শঙ্করাচার্যরা আছেন, তারা এর উদ্বোধন করবেন, এর অনুষ্ঠানগুলো পরিচালনা করবেন। সবাইকে বাদ দিয়ে যেটা করা হয়েছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী নিজে তিনি এর উদ্বোধন করেছেন, তিনি নিজেই রামলালাকে সেখানে প্রতিষ্ঠা করেছেন, এবং তিনি ভেবেছিলেন এই রাম মন্দির দেখিয়ে তিনি নির্বাচনে পার হয়ে যাবেন। ভালো কথা। তারপর কিন্তু দেখা গেল একটা অন্য জিনিস দেখা গেল, সেটা হলো এই যে প্রথম যে এটা হলো প্রথম পর্ব নির্বাচনের, তাতেই বুঝতে পারা গেল যে লোকেরা কিন্তু খুব বেশি ভোট দিতে আসছে না, এবং ভোট দিতে না আসাটা এতে প্রমাদ গণে আমাদের শাসক দল বিজেপি, যে কেন আমরা তো রাম মন্দির তৈরি করে দিলাম, এটা করলাম সেটা করলাম, তো কেন তারা ভোট দিতে আসছে না? তার মধ্যে আমরাই লস করছি। তো তারা ঠিক করলো যে শুধু রাম মন্দির দিয়ে হবে না। দ্বিতীয় ইস্যু যেটা তারা তুললো, মানে আমার বলতেও লজ্জা লাগছে, আমি ভারতবর্ষের একজন পার্লামেন্টারিয়ান ছিলাম, এবং সেখানে শুধুমাত্র হিন্দু মুসলিম ইস্যুকে তুলে ধরা হতে লাগলো, যে হিন্দুদের কাছ থেকে মুসলিমরা জমি ছিনিয়ে নেবে, আদিবাসীদের কাছ থেকে জমি ছিনিয়ে নেবে, এবং ছিনিয়ে নিয়ে সেটা মুসলিমদের দেওয়া হবে, কংগ্রেস মুসলিমদের এ কাজে হেল্প করবে, এবং আরো অনেক কথা, যে কথাগুলো উচ্চারণ করতেও একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের খারাপ লাগে। বলা হচ্ছে যে মুসলিমরা হচ্ছে ঘুষপেটিয়া, অর্থাৎ কিনা অনুপ্রবেশকারী। সমস্ত মুসলিমকে বলা হচ্ছে অনুপ্রবেশকারী, অথচ মুসলিমরা বলে থাকেন আমরাই এদেশের ভূমিপুত্র। কারণ আমরা ছিলাম, হয়তো অনেকে দলিত ছিলাম, অনেক অন্য কিছু ছিলাম, আমরা ইসলামকে ভালোবেসে আমরা ইসলাম কবুল করেছি। আমরা আরব থেকে আসিনি কিংবা তার্কি থেকে আসিনি, আমাদের 90% মুসলিম হচ্ছে ভূমিপুত্র, আমরা বাংলাদেশ থেকে আসিনি। কিন্তু ওই প্রচার চললো, তারা ভেবেছিলেন যে মুসলিম বিরোধী প্রচারের মাধ্যমে তারা জিত হাসিল করতে পারবেন, এবং আমরা খুব ভয় পাচ্ছিলাম যে কি অবস্থা হচ্ছে, যে একটা সম্প্রদায়কে টার্গেট করে দেশের প্রধানমন্ত্রী বারবার একই কথা বলে যাচ্ছেন মুসলিমদেরকে নিয়ে, যে মুসলিমদেরকে বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন। আমি বলবো আমাদের ভারতের হিন্দুরা খুবই ভালো, না হলে যেসব কথা স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন তাতে যে কোনো দেশে দাঙ্গা লেগে যেতে পারত হিন্দু মুসলমানে, কিন্তু ভারতের হিন্দুরা সে কাজ করেননি।
ভারতের মুসলিমরাও সে কাজ করেননি। তারপর তো ভোট হলো এবং আপনারা দেখেছেন কি রেজাল্ট হয়েছে। আশা করা হচ্ছিল 400 পার হবে, এই স্লোগান ছিল, আপনি বললেন ইস বার 400 পার, কিন্তু দেখা গেল 400 পার হলোই না, বরং বিজেপির সংখ্যাগরিষ্ঠতাই বলে না, 272টি আসন পেলে তারা ভারতীয় পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারত। ফলে বিজেপিকে যেটা করতে হলো, তাদেরকে মানে শরিক দল খুঁজতে হতে শুরু করলো। এবং শরিক দল কাকে পাবে? একদিকে ইন্ডিয়া জোট রয়েছে, ইন্ডিয়া জোটে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম, সিপিআই এই দলগুলো রয়েছে, আপনারা জানেন। তো তারা খুঁজে পেল বিহারের নীতিশ কুমার, যারা 12টি আসনে জয়লাভ করেছে, আর অন্যদিকে টিডিপি, তেলেঙ্গানার পার্টি, তেলুগু দেশম পার্টি, চন্দ্রবাবু নাইডু যার নায়ক, তো তারা পেয়েছে সম্ভবত 18টি আসন। এই নিয়ে তারা সরকার গঠন করতে এগিয়ে গেল, আরো একজন দুজনের পার্টিকে নিয়ে এলো, এবং তারা কোনোভাবে জোড়াতালি দিয়ে সরকার গঠন করেছে। মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এরা সব বলেছেন যে এই সরকার টেকার নয়। কিন্তু দেখা যাক, অনেক সময় জোট সরকারও অনেক দিন পর্যন্ত টিকে থাকে, অনেক সময় জোট সরকারও অনেক দিন পর্যন্ত টিকে থাকে। তো আমি আশা করব যে এই সরকার তাদের কাজ করবে এবং ভারতবর্ষে তারা চেষ্টা করবে যাতে সব মানুষ মিলে থাকতে পারে। ভারতের 20-22 কোটি যে মুসলমান আছে, যে খ্রিস্টান আছে, তাও মানে যেন সমান সুযোগ পায়। শিখ আছে, তো শিখ তো কয়েকজন মন্ত্রী আছে। ইমরান ভাই, আপনার কাছে একটু আসতে চাচ্ছি আমি, যে পশ্চিম বাংলা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, যে পশ্চিম বাংলায় আসলেই বিজেপির এই যে আপনি কথা বললেন সুন্দর করে, যে বিজেপি যে সমস্ত কার্ড খেলতে চাচ্ছিল, হিন্দুত্ববাদের কার্ড, এরপরে মুসলিম বিদ্বেষ স্বয়ং প্রাইম মিনিস্টারের কাছ থেকে, তো এই সমস্ত কার্ডে আমাদের পশ্চিম বাংলাকে নিয়ে বা বাংলাকে নিয়ে যে কোশ্চেনটা আসছে, যে বাংলা থেকে বিজেপি যথেষ্ট রকম তার এই কার্ড কাজ করে নাই। তো পশ্চিম বাংলার ইলেকশনকে কেন্দ্র করে মুসলমানদের যে বা তৃণমূল যেভাবে বিজেপিকে হটিয়েছে অথবা বিজেপির ইয়ে করেছে, এইটাকে আপনি কিভাবে মানে একটু আলাদাভাবে এটা একটু মূল্যায়ন আমাদের মনে হয় বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে যাওয়া দরকার। ঠিক কথা, পশ্চিমবাংলার সঙ্গে বাংলাদেশের একটা খুব গভীর সম্পর্ক রয়েছে, এবং আপনারা সবাই বাংলাদেশ জাত, যদিও আপনারা ব্রিটিশ নাগরিক নিশ্চয়ই, কিন্তু আপনারা বাংলাদেশ জাত, তো আমাদের সঙ্গে সেদিক দিয়ে আপনাদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। তাই পশ্চিমবাংলার সম্বন্ধে বাংলাদেশ এবং বাইরে যে সমস্ত বাংলা ভাষীরা রয়েছেন তারা খুবই আগ্রহ পোষণ করবেন, এটা আমি জানি। তো পশ্চিমবাংলায় মানে প্রচার করা হচ্ছিল যে বিজেপি এবার পশ্চিমবাংলায় গতবার বিজেপি 18টা আসন পেয়েছিল, এবার বলা হচ্ছিল যে বিজেপি 30টা আসন পাবে। এবং সমস্ত টিভি চ্যানেল, আপনারা জানেন যে মিডিয়াকে একটা বিশেষ দল খরিদ করে নিয়েছিল। মিডিয়াগুলো, ভারতবর্ষের খুব নাম করা মিডিয়া ছিল এনডিটিভি, ভারতবর্ষের খুব নাম করা পত্রিকা ছিল দি ইন্ডিয়ান এক্সপ্রেস, দেন কাম দ্য হিন্দু, এগুলো খুব নিরপেক্ষ এবং স্ট্যান্ডার্ড পত্রিকা ছিল। এর প্রত্যেকটিকেই আদানি, আম্বানি, এরা বড় বড় শিল্পপতি, তো তারা মানে বলতে গেলে কিনে নেয় এবং তাদের কথাতেই এই মিডিয়াগুলো চলতে থাকে। ফলে মিডিয়াগুলো সবসময় সমস্যারে প্রচার করে গেছে যে পশ্চিম বাংলাতেও এবার বিজেপি খুব ভালো ফল করবে, এবং খুব ভালো ফল করলে এই ফলে তো আর মানে বিধানসভা যাবে না, মানে যেটা রিজিওনাল অ্যাসেম্বলি আছে, স্টেট অ্যাসেম্বলি, সেটা কোনো মানে সেটা ঠিকই থাকবে, কিন্তু পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব হবে। কিন্তু সবাই আশঙ্কা করছিল যদি বিজেপি তৃণমূলের থেকে একটিও আসন, আমাদের পশ্চিমবাংলায় 42টি আসন রয়েছে লোকসভায়, একটিও আসন বেশি পায় তাহলে হয়তো সরকার ফেলে দেবে, এ ধরনের হুমকিও দেওয়া হচ্ছিল। তখন আমরা দেখলাম এবং পরিস্থিতি সে ধরনের ছিল খানিকটা, কিন্তু আমরা দেখেছি এবং আপনারা হয়তো দেখেছেন যে একাকিনী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এত পরিশ্রম করেছেন, 2.5 মাসের তিনি বাড়ি আসেননি, এক জেলা থেকে অন্য জেলায়, এক র্যালি থেকে অন্য র্যালি তিনি ঘুরে বেরিয়েছেন। তার পরিশ্রম এবং তার যে আমি বলবো জনগণের সঙ্গে সম্পর্ক, তিনি জননেত্রী। যে শেখ মুজিবুর রহমান যেমন যে কোনো কথা বললেই জনগণ উচ্ছ্বাস প্রকাশ করত, আমাদের মমতা ব্যানার্জি কোনো কথা বললেই
জনগণ ধন্য ধন্য করতে থাকে। তো যাই হোক, তিনি প্রচন্ড পরিশ্রম করেছেন এবং অভিষেক ব্যানার্জি তার ভাইপো এবং তাকে বলা হয় নেক্সট ইন কমান্ড, তিনিও পরিশ্রম করেছেন, কিন্তু মমতা ব্যানার্জির পরিশ্রম এবং জনসংযোগের কোনো তুলনা হয় না। তার ফলেই খেলাটা খানিকটা ঘুরেছে এবং বিজেপি আশানুরূপ তো নয়, বরং গতবার 18টা সিট পেয়েছিল পশ্চিমবাংলা থেকে লোকসভায়, পার্লামেন্টে, এবার সেটা নেমে 12তে দাঁড়িয়েছে। আর তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টা আসন। আর বিজেপি যে আসনগুলো জিতেছে তাও কিন্তু বড় বেশি ভোটের ব্যবধানে নয়, অল্প ভোটের ব্যবধানে তারা জিতেছে। তো আমি বলবো যে বাংলার মানুষ নরেন্দ্র মোদী হেলিকপ্টার করে সারা বাংলা চষে বেরিয়েছেন। কতবার যে তিনি বাংলায় এসছেন আমার মনে হয় তিনি নিজেও গুনতে ভুলে গেছেন, এতবার তিনি বাংলায় এসছেন। তো তা সত্ত্বেও কিন্তু নরেন্দ্র মোদীর প্রভাব এখানে পড়েনি এবং আমাদের মমতা ব্যানার্জি এখানকার মুখ্যমন্ত্রী, তার কথা দিয়ে লোকে বিশ্বাস স্থাপন করেছে, তাকে 29টি আসন দিয়েছে। আর কংগ্রেস দল তারা 1টি আসন পেয়েছে, তো 30টার দিকে গেল, আর 12টা বিজেপি, মানে 42টা সিট কমপ্লিট হলো। তো এখানে আরেকটা কথা বলবো যে বাঙালিরা বোঝে যে রাম মন্দির, বাংলায় রাম খুব পপুলার নয়, বাংলায় পপুলার হচ্ছে হিন্দুদের মধ্যে দুর্গা, কালী, সরস্বতী, এরা। আর রাম খুব পপুলার নয় যতটা পপুলার ভারতবর্ষের অন্য প্রদেশে, বিশেষ করে ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, এখানে রাম খুব পপুলার। আর আপনারা এটাও জানেন যে দাক্ষিণাত্যে অর্থাৎ দক্ষিণ ভারতে বিজেপি খুব ভালো ফল করতে পারেনি, বলতে গেলে শূন্য হাতে তাদেরকে ফিরতে হয়েছে। তো এখন মমতা ব্যানার্জি খুব ভালোভাবে তার শক্তিকে প্রদর্শন করেছেন এবং তার সরকারকে মজবুত করেছেন। আমরা আশা করব যে পার্লামেন্টে ইন্ডিয়া জোট, যে জোটে মমতা ব্যানার্জি রয়েছেন, যে জোটে কংগ্রেস দল রয়েছে, তারা একটা খুব ভালো রোল প্লে করবে। এবং সবাই মনে করছে, রাহুল গান্ধীও বলেছেন, সোনিয়া গান্ধী বলেছেন যে এই সরকার, যে সরকার মোদী এবার গঠন করলেন, এই সরকার খুব বেশি দিন টিকবে না। তো এর বিভিন্ন টানাপোড়েন আছে এই সরকারে শরিক দলগুলির সঙ্গে। এখনো পার্লামেন্ট স্পিকার কে হবেন তা নিয়ে ঝগড়া চলছে। তো ইন্ডিয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে বিশেষ করে পশ্চিমা গণমাধ্যমে। আপনারা দেখেছেন যে টাইমস রিপোর্ট করেছিল বা অন্যান্য ইলেকশনের আগে মোদিকে, যে মোদি খুব মানে এটা কি বলা যায়, পভার্টি থেকে ইন্ডিয়ার বিরাট জনগোষ্ঠীকে উন্নত করেছে এবং এরকম তার অর্থনৈতিক উন্নয়নের চিত্র আসছিল। কিন্তু আর একদিকে টাইমস একটা সুন্দর রিপোর্ট করেছিল, সেখানে যে কথাটা আপনিও বললেন যে এই যে আম্বানি এবং আদানির মতো এই ধরনের মেগা রিচ, সুপার রিচ তৈরি করে মোদি এক ধরনের মেসেজ আসলে জনগণকে দেওয়ার চেষ্টা করেছে, বা গরিব মানুষেরা দেখেছে যে বোধহয় আদানির বোধহয় কোনো মেয়ের বিয়েতে আমার মনে হয় 125 মিলিয়ন বোধহয় খরচ হয়েছে, এরকম আর কি অনেক রিপোর্ট আসছে। এবং এই মেগা রিচের তৈরি হওয়া আর এই দরিদ্র জনগণকে পোভার্টি থেকে ওরা 60,000 টাকা দিয়ে, 60,000 কোটি টাকা দিয়ে একটা ক্রুজ ভাড়া করেছে। বিয়েতে হলো কমপ্লিট হয়নি, যা চলছে বিয়ের ট্রেলার চলছে, বিয়েটা পরে হবে। তো সারা বিশ্ব থেকে আমার প্রশ্নটা ছিল এই যে একদিকে যে সারা বিশ্ব একদিকে যে পোভার্টির চিত্র আমরা পাই যে বহু লোকরা সে পোভার্টি থেকে উত্তরণ করেছে, আরেকদিকে এদের সাথে তার যে সম্পর্ক সেটা নিয়ে অনেক প্রশ্ন, যে এরা তার সময়ই এইভাবে মেগা রিচ হয়ে দেশের পলিসি এবং বিভিন্ন ক্ষেত্রে এই যে বৈপরীত্য, এটা সম্পর্কে আপনার কিছু কমেন্টস আমি জানতে চাচ্ছি। লাইনে আছেন? হ্যালো, জি জি, আপনি কি প্রশ্ন? আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এটা আপনাদের দেশে হচ্ছে বা তৃতীয় বিশ্বের দেশগুলিতে হচ্ছে, যে সেটা হচ্ছে আগে লোকের জীবন ধারণের জন্য ছোট ছোট ব্যবসা করার অনেক সুযোগ ছিল। এখন আমাদের দেশ থেকে ছোট ছোট মুদি দোকান, ছোট ছোট শাকসবজির দোকান, এগুলো উঠে যাচ্ছে, সব চলে যাচ্ছে বড় লোকদের তৈরি মলে। আপনি শাকসবজিও মলে পাবেন, মাছও মলে পাবেন, গোশত কিনতে গেলে আমরা এখানে মাংস বলি, আপনি মলে পাবেন। তো এর ফলে কি হচ্ছে, যারা ছোট ছোট দোকানদার ছিল, ছোট ছোট চাষি ছিল, যারা স্বয়ং নিজে বিক্রি করতো কোনো ফরেদের মাঝখানে না গিয়ে, তো তারা আজকে একবারে হতোদ্যম হয়ে গেছে। দ্বিতীয় যেটা কথা হচ্ছে যে আজকে আমাদের চাষের জমিগুলো
বড় বড় শিল্পপতিরা তারা হয় লিজ নিতে চাইছে, নয় কিনে নিতে চাইছে। ফলে আপনি জানেন যে আমাদের ভারতবর্ষে বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, যাকে শস্য ক্ষেত্রের ভান্ডার বলা হয়, দিল্লি, তারপর মহারাষ্ট্র, এসব জায়গায় বিরাট ব্যাপক মানে চাষিদের, কৃষকদের বিদ্রোহ চলছে। আমাদের সরকার, বর্তমানে যে সরকার রয়েছে, পুঁজিপতিদের, সম্ভবত আমি সংখ্যাটা ভুল বলছি কারণ মনে নেই, বোধহয় 60,000 কোটি টাকা মাফ করে দিয়েছে তাদের যে ঋণ টিন ছিল ব্যাংক ট্যাঙ্কে। অথচ কৃষকদের তারা 1,000 কোটি টাকা ঋণ মাফ করেনি। বহু কৃষক আত্মহত্যা করছে, এটা আপনারা জানেন। আর আদানি আম্বানিরা যদি বড়লোক হয় তাতে গরিবদের কি লাভ? সূচক বাড়বে, সম্পদ বাড়বে, কিন্তু যারা নিচে আছে তাদের তো কোনো লাভ নেই। তাদেরকে তো ডাল রুটির সংগ্রাম করতে হয়। থ্যাংক ইউ আমরা ওখানে বলি। থ্যাংক ইউ আহমেদ হাসান ইমরান ভাই। জি, আমাদের সময় খুব সংক্ষেপ। আপনি অত্যন্ত সুন্দরভাবে ভারতের যে এই নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে যে ফিউচার, অর্থাৎ মোদি যে সরকার গঠন করেছে সেই সরকারের অবস্থান এবং সেই সরকার কতটা স্থায়ী হবে এইসব বিষয়ের উপরে আপনার সুন্দর আলোচনার জন্য, এবং অনেক রাতে আপনি কলকাতা থেকে অনেক রাতে, এখন বোধহয় ওখানে প্রায় রাত 1টা বেজে গেছে, তো আপনাদের সামনে সুন্দরভাবে আলোচনা করেছেন। আমরা সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা আলোচনাটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারছি না। সুযোগ হলে আমরা আবার যখন এই ভারতের মোদী সরকারের এই যে কার্যক্রম এবং অলরেডি সরকার শপথ নিয়েছে, আমরা আপনার কাছ থেকে জি আমরা আপনার কাছ থেকে আবার শুনবো যে এই সরকার কতটা করে, কতটা ভালো করে। কারণ আমাদের যে সমস্ত টাইমসের রিপোর্ট থেকে শুরু করে বহির্বিশ্বের সকল জায়গায় মোদি তৃতীয়বারের মতো যে গণতন্ত্রের ক্ষমতা আসবে এবং এরকম যে আলোচনা করা হয়েছিল, সেটা আমার মনে হয় ইন্ডিয়ার জনগণ, আপনি খুব সুন্দর করে বলেছেন যে ইন্ডিয়ার জনগণ সেটা প্রতিহত করেছে। এবং সবচেয়ে ভালো দিকটা হচ্ছে, আমি যেটা আমাদের উপমহাদেশের কনটেক্সটে বলবো, যে এই যে গণতন্ত্রটা যে ভারতে এখনো টিকে আছে এবং শত থাকা সত্ত্বেও যে জনগণ অন্তত ভোট দিয়ে মোদিকে বোঝাতে সক্ষম হয়েছে, এই গণতন্ত্রের ক্ষেত্রে কিন্তু ভারত এখনও আমাদের উপমহাদেশে আমি বলবো এখনও বিজয়ী, যে তার গণতন্ত্র শত ত্রুটি থাকা সত্ত্বেও তার গণতন্ত্রটা টিকে আছে। এটা আমাদের জন্য একটা খুবই ভালো সংবাদ। আমি ফিরে আসতেছি আমাদের অডিয়েন্স খালেদ ইয়াহিয়া, যিনি আমাদের সামনে এর আগে আলোচনা করেছিলেন। তার কাছে একটা ছোট্ট প্রশ্ন নিয়ে আমি যেতে চাই। সেটা হচ্ছে যে মোদির যে ইলেকশন আমরা দেখলাম, যে আমরা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে, এবারে খুব সংক্ষেপে আপনার কাছে 1-2 মিনিটে জানতে চাই যে মোদির এই ফিরে আসা বা তৃতীয়বারের মতো যদি ক্ষমতা আসছে, আগে সে সববারই কিন্তু ব্যাপকজনিত আসছে, এইটার যে ফিউচার বা এটার যে এই অবস্থাটা, এটার সম্পর্কে আপনি 1-2 মিনিটে একটু কমেন্ট জানতে চাচ্ছি, যে এই ব্যাপারে আপনার কমেন্টস কি? সংক্ষিপ্ত আকারে 2024 সালটাকে বলা হয় টেস্ট ফর ডেমোক্রেসি ইয়ার। এই বছরে ইন্ডিয়াতে ইলেকশন হয়ে গেল, নভেম্বরে ইউএসএতে ইলেকশন, আমাদের ইউকেতেও জুলাইতে ইলেকশন, ব্রাজিল, সাউথ আফ্রিকা প্রত্যেক জায়গাতে ইলেকশন। সো গণতান্ত্রিক যে বিচার, সেই বিচার আপনি যেটা বললেন যে সেটা উতরে গেল। কিন্তু আরেক দিক থেকে যদি আমরা চিন্তা করি যে 2014 সালে কিন্তু কোয়ালিশন ছিল না, একক সংখ্যাগরিষ্ঠতা, 2019 সালে একক সংখ্যাগরিষ্ঠতা, হঠাৎ করে যে গতিতে মোদি আগাচ্ছিলেন, কনস্টিটিউশন চেঞ্জ করবেন, তারপরে 1947-এর যে ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্রভাগ, সেটাকে উঠিয়ে দিয়ে আবার কনস্টিটিউশন অ্যামেন্ড করে যে গতিতে উনি এগোচ্ছিলেন, এইটা ক্লিয়ারলি মানুষজন একটা মেসেজ দিয়ে দিয়েছে। এবং তো হেডলাইনে এইভাবে এসছে যে মোদি ইজ কাট টু সিজ, একটা ক্লিয়ার মেসেজ জনগণের পক্ষ থেকে দেয়া হলো যে যে গতিতে আগাচ্ছিল সেই গতিটা একটা স্টপ হয়ে গেল। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় আর একটা বিষয় যেটা আপনি বলছিলেন যে মিডিয়া তুষ্টি এবং জনগণের তুষ্টি, এই তুষ্টিমূলক যে রাজনীতি চলছিল, এবং আপনি জানেন যে কাদেরকে কিভাবে দিলে মিডিয়া কিভাবে তুষ্ট হয়, যেটা আমাদের মেহমানও উল্লেখ করলেন, এইভাবেই মিডিয়াকে কন্ট্রোল করা হয়েছিল। এবং সামগ্রিকভাবে একটা উন্নয়নের যে একটা যে প্রচার, যেটা জোয়ার দেখানো হচ্ছিল, এটার কাছে আনএমপ্লয়মেন্ট, ফার্মার্স মুভমেন্ট এবং এডুকেটেড ইয়ুথ, যারা প্রচুর পরিমাণে ইয়ুথ আছে যারা এডুকেটেড কিন্তু সেখানে কাজ পাচ্ছে না, এই সামগ্রিক বিষয়গুলো কাজে দিয়েছে। এবং এর প্রতিধ্বনিতে যে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হলো, ফাইজাবাদ, সেখানেও কিন্তু বিজেপি হেরে গেল। এবং প্রায়
বিজেপির যে রানিং যে মিনিস্টার 13 জন মিনিস্টার তারা হেরে গেল আর কি। এবং এটা ক্লিয়ার একটা মেসেজ দিয়ে দিল যে যেই গতিতে মোদি আগাচ্ছিলেন ইনাফ হয়েছে। এবং যেটা আমরা জানি যে 1977 সালে ইন্দিরা গান্ধী হিউজ একটা জনপ্রিয়তা ছিল, কিন্তু হঠাৎ করে কংগ্রেসটা পুরোপুরি একটা ডিক্লাইন হয়ে গিয়েছিল তার কিছু নীতির কারণে। ঠিক একইভাবে এবারও 2024 সালে মোদিকে মানুষজন একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে যে জনগণের যে রিফ্লেকশন এবং বিশেষ করে মুসলিম 20 কোটি মুসলমানের প্রতি যে ধরনের অশালীন উক্তি উনি করেছেন, এই উক্তিগুলো অবশ্যই মানুষের সেন্টিমেন্টে আঘাত দিয়েছে। মুসলিমরা বেশি সন্তান করে প্রসব করে, এবং কংগ্রেস যদি আসে তাহলে সম্পত্তি দান করে দিবে। এই যে বিষয়গুলো সামগ্রিকভাবে এটা মোদির জন্য নেতিবাচক হয়েছে এবং একটা ক্লিয়ার মেসেজ আমরা থ্যাংক ইউ খালেদা ইয়াহিয়া। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে আসছি, আমাদের হাতে আর সময় নেই। আপনারা শুনেছেন পশ্চিম বাংলা থেকে আমাদের সামনে একজন গণ্যমান্য ব্যক্তি এবং খুবই বিশিষ্ট বুদ্ধিজীবী ইন্ডিয়ার ইলেকশন আমাদের সামনে পর্যালোচনা করলেন। থ্যাংক ইউ খালেদা ইয়াহিয়া। আমরা দেখেছি ইন্ডিয়ার ইলেকশনকে একটা সুন্দর নামে আখ্যায়িত করা হয়েছে, এটা বোধহয় টাইমসের এডিটোরিয়ালে, সেটা হলো জয়ের মধ্যে পরাজয়। অর্থাৎ যদিও মোদি জিতেছেন কিন্তু বিজেপির পরাজয় এর মধ্যে রয়েছে, যেটা আমাদের খালেদা ইয়াহিয়া শুরু করেছিলেন যে যদিও মোদি তৃতীয় মেয়াদের জন্য, কিন্তু তার মধ্যে অনেকগুলো পরাজয়ের বাণী আমরা পেয়েছি। আমরা আজকে আর সময় নেই আমাদের সামনে, সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা আগামী সপ্তাহে আবার ফিরে আসবো সাপ্তাহিক মুসলিম ওয়ার্ল্ড রিভিউ নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।